সহজে দ্রুত ইংরেজি শেখবার যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি, সেই চ্যালেঞ্জের ক্লাসের আজকে মাত্র 4 নম্বর ক্লাস। তোমরা যারা এর আগে এই চ্যানেলটিকে ফলো করছো আগে থেকেই, যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা তো জানোই, আর যারা নতুন ছাত্রছাত্রী আছো তাদের কাছে একটাই কথা বলবো যে ক্লাসটাকে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে নিয়ে পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখো। আমার একটা নিয়ম, সেটা সবাইকেই বলি, অনুরোধ করি যে পিছনের ক্লাসগুলো দেখলে তারপরে কিন্তু আমার নতুন ক্লাসগুলো মানে বুঝতে সুবিধা হয়, কারণ একটা ক্লাসের সঙ্গে আর একটা ক্লাস ইন্টারলিঙ্ক থাকে। আগের ক্লাসে যেগুলো পড়িয়েছি সেই জিনিসগুলো আবার নতুন ক্লাসে পড়ালে সেই ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যায়। নতুন ছাত্রছাত্রী যারা এসছো এবং পুরনো ছাত্রছাত্রী যারা এসছো তাদের সকলকে বলি যে এর আগের এই ইংরেজি দ্রুত শেখবার ক্লাসে আমি কি করছি। গ্রামারের বই ধরে কিন্তু এই ইংরেজি শেখা নয়। মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এবং বিভিন্ন ক্লাসের ছোটরা এবং অনেক বয়স্ক মানুষরা, আমরা যারা বাঙালি বা আমাদের যারা মাতৃভাষা যাদের বাংলা, তাদের ইংরাজি নিয়ে দুর্বলতা থাকাটা খুব স্বাভাবিক। সেটা অন্যায়েরও কিছু না, সেটা লজ্জারও কিছু না। এক্ষেত্রে একটি গ্রামার বই ধরে একটি বাচ্চা হোক বা একটু বড় হোক, তাদের এগিয়ে যেতে বা পড়তে পড়তে এগিয়ে যেতে অনেক সময় সেই ইংরাজিটা ভালো করে বোঝা, ভালো করে লিখতে পারা, ভালো করে বলতে পারা বা পড়তে পারা, এই কোনোটাই ঠিক মতো হয়ে ওঠে না এবং অনেক বেশি বয়স পর্যন্ত সেই দুর্বলতা অনেকের থেকে যায়। আমি এই ক্লাসটাতে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যাতে খুব দ্রুত ইংরাজি বাক্যের প্রধান যে অংশগুলো, মানে একটি বাক্য গঠন করতে গেলে প্রধান যে অংশগুলো প্রয়োজন লাগে, সেই অংশগুলোর ওপর জোর দিতে চাইছি। সেগুলো যদি একজন ব্যক্তি দ্রুত শিখে যায়, কাজ চালানোর মতো, পড়তে পারা, বুঝতে পারা, লিখতে পারা, এটা যদি পারা যায়, তাহলে সেই বাক্যকে নিয়ে তো বহু কিছু করা যায়। একটা বাক্যের মধ্যে অসংখ্য জিনিস থাকে, স্মার্ট সেন্টেন্স, একটু স্টাইলিশ সেন্টেন্স, এগুলো তো সব থাকেই। আমরা ব্রিটিশ নই, ব্রিটিশদের মতো তাদের মাতৃভাষা আমাদের মাতৃভাষা নয়, আমাদের এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ধরা যাক। আমরা চেষ্টা করছি যে তার মধ্যে আমাদের পড়তে পারা, বুঝতে পারা এবং লিখতে পারা, এই জায়গাটাকে কত দ্রুত আমরা করতে পারি। তার জন্য এই দ্রুত ইংরেজি শেখার ক্লাস। এবং এই ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পরীক্ষায় ইংরেজি পরীক্ষার সমস্যা ছিল তাদের, এবং যারা আগামীতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এই সমস্ত দিতে গেলে কি করতে হয়, নানান আনসিন প্যাসেজ, আর্টিকেল, প্রিপোজিশন, গ্রামারের বিভিন্ন রকমের ভাগ, টেন্স, ভার্ব, এই সমস্ত নিয়ে নানান রকমের অনেকের অনেক সমস্যা থাকে, ভয়েস চেঞ্জ, নারেশন, এগুলো তো আছেই। সেগুলোর জন্য আমি ডিটেল ক্লাস, ইংরেজি গ্রামার, ইংলিশ গ্রামার ক্লাস বলে লার্ন ইংলিশ প্লেলিস্টে সেটা পাওয়া যাবে, তাতে ডিটেলে সমস্ত দেওয়া থাকছে। এই ক্লাসটা দেখার পরে যারা যারা মনে করবে যে সেই ক্লাসগুলো একটু দেখে নিলে জিনিসটা আরো শক্তপোক্ত হবে। তাহলে আজকে আসি আজকের ক্লাসের মূল বিষয়বস্তুটায়। আজকে 4 নম্বর দিন। এর মাঝখানে যে 3 নম্বর ক্লাস পর্যন্ত যেগুলো করানো হয়েছে, সেগুলোতে আমি তোমাদেরকে বেশ কিছু টাস্ক দিয়েছিলাম বাড়িতে করবার জন্য। সেগুলো যেমন টেন্স আমি করিয়ে দিয়েছি পুরোটা একটা ক্লাসে, এর আগের ক্লাসটা সেটা দেখে নিও, যারা দেখোনি প্রত্যেকে সেটা দেখে নিও। আর এর সঙ্গে টেন্সের সঙ্গে যেটা বলেছিলাম, ভার্বের যে লিস্ট, ভার্বের রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই 3টে রূপের যে লিস্ট আছে সেটা সবাই ভালো করে পড়বে। আমি এর আগের ক্লাসে নাম্বার বলো, পার্সন বলো, এই সমস্তগুলো নিয়ে আলোচনা করেছি এবং দেখিয়েছি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টে অংশের মধ্যে সাবজেক্ট এবং ভার্বকে নিয়ে আমি কাজ করেছি এই আগের 3টে ক্লাসে। তাহলে ব্যালেন্স যে অংশটা পড়ে থাকলো বাক্যের, সেটাই হচ্ছে অবজেক্ট, এবং সেটা নিয়েও আমি আলোচনা করেছি আগের ক্লাস। কিন্তু মন দিয়ে প্রত্যেকে দেখো, আর ক্লাসটাকে স্কিপ করে দেখো না, প্রত্যেককে একটাই অনুরোধ। আগের ক্লাস পর্যন্ত আমরা শিখেছি অবজেক্টের এই অংশটা বাদ দিয়ে বাক্য গঠনের মূল অংশগুলো কি কি। এই বাক্য কয়েকটা আছে, সেগুলোকে একটুখানি লক্ষ্য করো। যেমন হি লাভস, আগের ক্লাসে আমরা শিখেছি টেন্সে, সে হাসে। হি ইজ লাফিং আমরা শিখেছি, সে হাসছে।
দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কাঁদছে, এটাও শিখেছি আমরা। তাহলে টেন্স এবং ভার্বের এই যে রূপ সময় অনুযায়ী যে রূপটা পাল্টে যাচ্ছে সেটা কত কাজে লাগছে, এবং এই বাক্যগুলো কিন্তু এবার তোমরা লিখতে পারছো, বুঝতে পারছো। ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এইটা। তারপরের বাক্যটা হচ্ছে দ্য বয় স এ ম্যাড ডগ। তাহলে আমরা কতদূর পর্যন্ত করেছি ক্লাসে? দ্য বয় স, বালকটি দেখেছিল, এবং এর মধ্যে এই দিটাও কিন্তু আমরা করিনি। তাহলে বয় স, বালক দেখেছিল, এই অবধি আমরা করেছি। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, আশা করি মনে পড়ছে তোমাদের। সি স সিং থেকে এটা এসছে, ভার্বটা চেঞ্জ হয়ে এখানে পাস্ট ফর্মটা বসেছে। কিন্তু তার ব্যালান্স অংশ যেটা আছে এ ম্যাড ডগ, না এই অংশ কি কি বৃত্তান্ত আছে আমরা এখনো পর্যন্ত জানি না। তারপরের বাক্যটা হিজ কন্ডিশন ওয়াজ ডেটেরিওরেটিং, মানে আস্তে আস্তে খারাপ হচ্ছিল, এটাও আমাদের করা। হিজ কন্ডিশন, এই জায়গাটা, এই কন্ডিশন, এই হিজ কন্ডিশনটাকে কিন্তু পুরো অংশটাকে এখানে সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যালেন্স অংশটা আমরা জানি। ওয়াজ ডেটেরিওরেটিং মানে কি, যে অতীতে খারাপ হচ্ছিল, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগের ক্লাস যারা করেছো, এবং আমার টেন্সের যে পরপর সারিবদ্ধভাবে যতগুলো টেন্স আছে, রূপ আছে, ততগুলোর আলাদা আলাদা ক্লাস আছে, সেটাও তোমরা দেখে নিও। তারপর একটা হচ্ছে মধু উইল গো টু স্কুল ইন দ্য মর্নিং। তাহলে মধু স্কুলে যাবে। ঠিক আছে, মধু উইল গো, এই অবধি আমরা আগের ক্লাসে শিখেছি। আমি কি বলছি, ব্যালান্স, বাক্যের যে ব্যালান্স অংশটা, টু স্কুল ইন দ্য মর্নিং, না এসবগুলো নিয়ে আলোচনা করিনি। আজকের ক্লাসে সেই অংশটার গুরুত্বটাকে বোঝাবো। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট এবং ভার্ব এই অংশ পর্যন্ত আমরা শিখেছি, এবং সেগুলোকে ক্রিয়ার কাল অনুযায়ী, বাক্যের প্রকাশভঙ্গি অনুযায়ী, আগের ক্লাসগুলো অবশ্যই দেখো, বারবার করে এই কথাটা বলি, প্রকাশভঙ্গি অনুযায়ী পজিটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এইরকম বিভিন্ন রকমে ভেঙে আমরা শিখেছি। কত রকমের গঠন হয় বাক্যের, সেগুলোও আমরা দেখেছি। এখন ব্যাপার হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এর পরে বাক্যের যে বাদবাকি অংশটা পড়ে থাকে, অবজেক্টের যে অংশটা, তাতে কিছু উপকরণ লাগে। তেমনি সাবজেক্ট যখন শুরু হয় তারও আগে, ওই যে বললাম দি, এ, এন, এই সমস্তগুলো আরো বেশ কিছু উপকরণ লাগে। সেগুলো কি, এই যেমন ধরো, আমি সংক্ষেপে বারবার বলছি, এখানে তোমাদের দ্রুত পড়তে পেরে যাওয়ার মতো যেটুকু প্রয়োজন সেইগুলোই কিন্তু এই ফার্স্ট ইংলিশের এই ক্লাসে আমি আলোচনা করছি। যেমন এ, এন, দি এবং প্রিপোজিশন, মানে আর্টিকেল এবং প্রিপোজিশন, এইগুলো নিয়ে, এইগুলো কিন্তু তোমার অবজেক্টের ক্ষেত্রে এবং সাবজেক্ট, মানে একটা বাক্য গঠনের ক্ষেত্রে প্রয়োজন হয়। তাহলে আমি যদি কটা বাক্য আবার দেখি, আই শ্যাল, এটা একটু ঝাপসা লাগছে, এটা এবার ঠিক আছে। আই শ্যাল ওয়ার্ক ফর ইউ, তাহলে আই শ্যাল ওয়ার্ক আমি শিখেছি, ফর ইউটা শিখিনি। ঠিক আছে, এ হান্টার ওয়েন্ট ইনটু দ্য বুশ, হান্টার ওয়েন্ট এইটা আমরা শিখেছি, এটাও শিখিনি। তার ইনটু দ্য বুশ এটাও শিখিনি, ইনটু কাকে বলে তাও শিখিনি। ওয়ান অফ দ্য উইন্ডোজ এটাও আমরা শিখিনি। উই হ্যাভ এটা আমরা শিখেছি। এর রেড সামথিং, উই হ্যাভ এ রেড বল, রেড পেন, যা কিছু হতে পারে, সেটা আমরা এই পরের অংশটা কিন্তু শিখিনি। উই হ্যাভ অব্দি আমরা শিখেছি। কাম হেয়ার এটা শিখেছি। এভরিবডি উইল পিটি এটাও আমরা শিখেছি। তাহলে এরকম বাক্য যদি অসংখ্য পড়তে থাকি অনেকটা টাইম লেগে যাবে। তাহলে আজকে আমার মূল বক্তব্য হচ্ছে যে প্রিপজিশন, আর্টিকেল, এগুলো বাক্যের মধ্যে কেন প্রয়োজন হয়, কখন প্রয়োজন হয়, কি করতে সেটা কাজে লাগে। মূল বিষয়টা হচ্ছে জেনে নাও, প্রিপজিশন জিনিসটা হচ্ছে আগে বসে। প্রি কথাটার অর্থ হচ্ছে আগে, পজিশন কথাটার অর্থ হচ্ছে স্থান।
তাহলে আগে স্থান করে নেয় যে জিনিসটা, তার নামই হচ্ছে প্রিপজিশন। তাহলে কেন সেইটা প্রয়োজন পড়ছে? এই যে আগের উদাহরণটাতে তোমরা দেখলে যে কি মধু উইল গো টু স্কুল। আচ্ছা, মধু উইল গো পর্যন্ত আমরা শিখেছিলাম টেন্সে। তাহলে এখানে কি থাকছে? মধু হচ্ছে সাবজেক্ট, উইল গো হচ্ছে তোমার ফিউচার টেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভার্ব পেলাম এবং সাবজেক্ট পেলাম। টেন্স মানে ভার্বের যে সময়কালটা সেটাকে যে দেখিয়ে দিচ্ছে যে অংশটা, সেটাই হচ্ছে টেন্সের বা ভার্বের কনজুগেশন, টেন্সের কনজুগেশন। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে এই যে ওই অবধি থেমে থাকছে না তো একটি বাক্য, তারপরেও তো বাক্যের কিছুটা অংশ আছে। মধু উইল গো, ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কোথায় যাবে। এবার যখন দিক নির্দেশ করছে কোথায় যাবে, না স্কুলে যাবে। আচ্ছা ভালো কথা, স্কুল যাবে কথাটার অর্থ হচ্ছে না স্কুলে। তাহলে বাংলাতে আমরা একটা একার ব্যবহার করি জায়গাটি কোথায় বা দিকটাকে নির্দেশ করবার জন্য বা সময় নির্দেশ করবার জন্য আমরা বাংলাতে বিভিন্ন রকমের আকার ইকার এই সমস্তগুলো ব্যবহার করে উচ্চারণটাকে চেঞ্জ করি। তাহলে ইংরেজিতেও কিন্তু সেরকম, এখানে দিকটাকে নির্দেশ করবার জন্য কোথায় যাবে, না স্কুলের দিকে যাবে, এইটাকে ভেবে নিতে হবে। তার জন্য ভেবে বসছে ওর আগে টু, মানে টু মানে কি দিকে বা প্রতি। তাহলে স্কুল, এই স্কুল হলো গিয়ে অবজেক্ট। আচ্ছা ভালো কথা, কোথায় যাবে? স্কুলে যাবে। স্কুল আমি এবার অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে অবজেক্টের আগে কে বসলো? এটাও খেয়াল করে দেখো, স্কুল যেটা সেটাও তো একটা নাউন। তাহলে আমি কি বলেছি, এই অবজেক্টও কিন্তু নাউন অথবা প্রোনাউনই হয়। তাহলে সাবজেক্ট হচ্ছে নাউন আর প্রোনাউন হয়, সেটা আমরা শিখেছি। অবজেক্টও কিন্তু মূলত নাউন এবং প্রোনাউন হয় বেশি, মানে প্রাথমিক ক্ষেত্রে, এবং এর ডিটেল অ্যানালিসিস আরো অ্যাডভান্স অ্যানালিসিস থাকতে পারে। কিন্তু আমি তোমাদের মূলত যেটা সহজভাবে বুঝতে পারো সেইটাই চেষ্টা করছি প্রাথমিকভাবে বোঝার। আমি এখন এই স্কুল যখন অবজেক্ট পেলে, তাহলে সেই স্কুলটা কোনো একটি জায়গায় অথবা কোনো একটি ঘটনা, সেটা কোনো একটি সময় ঘটেছিল। এই যে সময়, দিক, অবস্থান, এইগুলো বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে প্রিপজিশন। এই টুটা হচ্ছে বুঝিয়ে দিচ্ছে স্কুলের দিকে যাচ্ছে, গেল। এবার কখন যাচ্ছে? সকালে যাচ্ছে, খুব ভালো কথা। একটি বাক্যে দুটি অবজেক্ট থাকতেই পারে, এখানে মর্নিং। আচ্ছা, এই মর্নিং যখন হচ্ছে, এই মর্নিং এর আগে কি বসছে? ইন, ইন এবং দা। আচ্ছা ভালো কথা, মর্নিংটিতে বা সকালটিতে সে স্কুলে যাচ্ছে। টাইমটা বোঝানোর জন্য কখন, সকাল বললে হচ্ছে না, সকালে। এই একার যেমন বাংলায় ব্যবহার হয়েছে, ইংরেজিতে ব্যবহার হচ্ছে টাইমটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, কোন সময়, সেটার জন্য ব্যবহার হচ্ছে ইন। তাহলে আমরা কি শিখছি, যে কোন সেন্টেন্সে যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনের আগে বসে, এই কথাটা মাথায় রাখতে হবে প্রত্যেককে, এবং সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপজিশন বলে। এত জটিল ভাবে ভাবার তো দরকার নেই। আমি বুঝে নেব যে সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের আগে যে অংশটি বসছে সেটা মূলত প্রিপজিশন, এবং প্রিপজিশনের কাজটা কি করছে, না কোনো একটি নির্দিষ্ট স্থান, কোনো একটি সময়, কোনো একটি দিক, এইগুলোকে বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, নাউন বা প্রোনাউন। আচ্ছা, প্রিপজিশনের পরে যে নাউন বা প্রোনাউন থাকে তা হচ্ছে ওই প্রিপজিশনটার অবজেক্ট। এটা তো আমরা একটু আগেই শিখলাম। তাহলে এখানে কি দেখো, একটা বাক্য আছে, দেয়ার ইজ এ টেবল ইন দ্য রুম। আর একটা কথা তোমাদের বলেনি, এইখানে বাক্যের মধ্যে দেখবে যে অংশগুলো, এই যেমন দেয়ার ইজ, ঠিক আছে, ইট মে, এইগুলোর উপরও আমার ক্লাস করা আছে। দেয়ার এবং ইট দিয়ে যে বাক্যগুলো শুরু হয়, সেই বাক্যগুলো কেন আমাদের দেয়ার বা ইট দিয়ে শুরু করতে হয়, তার জন্য ডিটেল ক্লাসগুলো একটু দেখো, সেগুলো এইভাবেই আমি করিয়েছি, আরো সহজভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে দেয়ার ইজ এ টেবল ইন দ্য রুম, তাহলে কি বুঝবো, দেয়ার ইজ কথাটার মানে হচ্ছে আছে, থাকে, এরকম বোঝাতে গেলে, বাক্যটা শুরু করতে গেলে দেয়ার ইজ ব্যবহার। তাহলে দেয়ার ইজ এ টেবল ইন দ্য রুম মানে কি, একটা টেবিল আছে কোথায়, এই যে ইন দ্য রুম।
তাহলে ঘরের মধ্যে একটি টেবিল আছে। এই ইনটা ব্যবহার করতে হলো কিসের জন্য? এই নাউন, এই রুমটা তো একটা নাউন, এই নাউনটির আগে বসলো এবং টেবিলের পরে বসলো এবং টেবিলটার সঙ্গে এই নাউনটার সম্পর্ক স্থাপন করলো যে টেবিলটা কোথায়, না এই রুমটার মধ্যে, সেই জন্য ওখানে ইন বসলো। এ পিকচার হ্যাংস অন দা ওয়াল, দেখো স্থান বুঝিয়ে দিচ্ছে, ইন কিন্তু স্থান বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে, তেমনি অনও কিন্তু স্থান বা অবস্থান বোঝাচ্ছে। তাহলে অন, এই অন, ইন, এইগুলো তো আমরা ব্যবহারটা কোথায় করব? এ দেওয়ালের গায়ে, মানে স্পর্শ করে আছে, কোনো কিছুকে স্পর্শ করে কোনো কিছু থাকলে সেই জায়গাটাকে আমরা কি বলবো? অন বলবো। আবার বলছি, একটি ক্লাসে যদি আমি পিছনের ক্লাসের সমস্ত জিনিস রিপিট করে করাতে যাই তাহলে সেই ক্লাস অনেক বেশি লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? এবং একই ক্লাস যদি আমি রিপিট করতে থাকি সেটাও পুরনো সমস্ত ছাত্রছাত্রীদের সেটাও ভালো লাগবে না। কাজে এই প্রিপোজিশন এবং আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং যেটা করছি এই ক্লাসের সঙ্গে টোটাল পিডিএফ দিয়ে দিচ্ছি। এর আগের ক্লাসে যে ধরনের তোমার ইয়ে করা হয়েছে, তোমার ওই ক্লাসের যে আর্টিকেল এবং প্রিপোজিশন যে পিডিএফ গুলো পড়ানো হয়েছে, যেভাবে পড়ানো হয়েছে সবটাই দিয়ে দিচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে প্রিপোজিশনটা আমাদেরকে এই অবজেক্টকে নির্ণয় করতে গেলে, এই অবজেক্টকে বোঝাতে গেলে, অবজেক্টকে বোঝাতে যাওয়ার কথাটার মানে কি? অবজেক্টকে বোঝাতে যাওয়ার কথাটার মানে হচ্ছে যে সেই অবজেক্টটা, বাক্যের সেই অবজেক্টটা কোথায় আছে, কখন সেখানে আছে, কি মানে তার যে অবস্থান, তার যে সময়, এইগুলো বোঝাতে আমাদের এই প্রিপোজিশন লাগছে। তাহলে কিছু প্রিপোজিশন আমরা একটুখানি জেনে নিই। যেমন অ্যাট, অ্যাট কিসে ব্যবহার হয়? এ বা তে, এই হিসেবে অ্যাট ব্যবহার হয়। এবার এর যে ব্যবহারগুলো আছে তার বিস্তারিত ব্যাখ্যা আছে, উদাহরণ আছে, আর্টিকেলের ক্লাস আছে, এ অ্যান্ড দি, সেটা যেমন আছে, তেমনি প্রিপোজিশনের ক্লাস আছে। উপরে, কোনো কিছুর উপরে বোঝাতে অন ব্যবহার করে, ঠিক আছে? এবং জানবে যে সেটা যদি স্পর্শ করে থাকে সেটা বেশি করে বুঝতে সুবিধা হবে। ওভার মানে ওপরে, অ্যাবভ মানে সেটাও ওপরে, ঠিক আছে? আপ সেটাও ওপরে, আপন সেটাও খানিকটা ওপরেই বোঝায়। এগুলো উপরে বোঝাতে ব্যবহার হয়। এইগুলো, এই যে তোমার কি বলা হয় প্রিপোজিশনগুলো কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার হয়। যেমন অন কোনো কিছুকে টাচ করে আছে, ওভার তার থেকে একটু ওপরে আছে, ঠিক আছে? অ্যাবভ মানে বেশ খানিকটা ওপরে আছে, আপ মানে সেটাও ওপরে আছে, আপন মানে ওই এর মাঝামাঝি একটা অংশে, নির্ভর করা, আপন মানে কিন্তু কোনো কিছুর উপর নির্ভর করা, ঠিক আছে? সেক্ষেত্রেও আপন ব্যবহার হয়। আচ্ছা, এবার নিচে বোঝাতে কতগুলো ব্যবহার হয় দেখো। কোনো কিছুকে নিচে বোঝাতে সেটা ব্যবহার হয় হচ্ছে বিলো, নিচের অবস্থান বোঝাতে ব্যবহার হয়, বিনিথ, ডাউন, আন্ডার, ঠিক আছে? তাহলে এইভাবে নিচ বোঝানো হয় এই প্রিপোজিশনগুলো দিয়ে। আন্ডার দ্য টেবিল যদি বলা হয় তাহলে বোঝাতে হচ্ছে টেবিলের নিচে, ঠিক আছে? এবার ভিতরে, কোনো কিছুর ভিতরে যদি থাকে তাহলে কি হয়? ইন, ইনটু। এবার ইনটু আর ইনের মধ্যে একটা তফাৎ তোমরা এখন থেকে জেনে রেখে দাও। ইন মানে ভিতরে অলরেডি আছে, কোনো কিছুর ভিতরে, সেটা কোনো মাঠের ভিতর, ঘরের ভিতর, যা কিছুর মধ্যেও আছে, অলরেডি আছে। আর ইনটু মানে কি? ইনটুটা তখন ব্যবহার হবে যখন বাইরে থেকে কোনো কিছুর ভিতরে প্রবেশ করবে। তেমনি বাইরে থেকে একটা ছেলে পুকুরে সাঁতার দিতে সাঁতার কাটার জন্য লাফ দিল, সেটা কিন্তু ইনটু দ্য পন্ড হবে। কিন্তু জলের মধ্যে একজন যদি দাঁড়িয়ে থাকে তাহলে ইন দ্য ওয়াটার। তফাৎটা এরকম। কোন একটি, যেমন টেবিলটা ইন দ্য রুম, মানে টেবিলটা ঘরের মধ্যে আছে, কিন্তু বাইরে থেকে কেউ একটা ঘরে যাচ্ছে তখন ব্যবহার হবে ইনটু দ্য রুম। এন্টার্স ইনটু দ্য রুম, সে ঘরের মধ্যে প্রবেশ করে। আচ্ছা, এই দুটো তফাৎ বলে দিলাম। ইনসাইড মানেও ভিতরে, উইদিন মানে মধ্যে, ঠিক আছে? ভিতরে, মধ্যেও, ভিতরেও ব্যবহার হয়, মধ্যেও ব্যবহার হয়। থেকে কোন কি ব্যবহার হয়? ফ্রম, মতো, লাইক, দ্বারা, বাই, দিকে, এই যে একটু আগে দেখালাম তোমাদেরকে টু, অ্যাটও কিন্তু দিক নির্দেশ করতে ব্যবহার হয়। আমার ডিটেল প্রিপোজিশনের ক্লাসে কিন্তু সেটা আমি ভালো করে ব্যাখ্যা করে দিয়েছি। এর বা র, এই ধরনের, আমার, এর, এই ধরনের ক্ষেত্রে কি ব্যবহার হবে? অফ।
এই উচ্চারণগুলো কেন এই লিস্টে দিয়ে দিয়েছি, এর পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ক্লাসে। এইগুলো যদি বাড়িতে দেখে নাও তোমরা, তাহলে কিন্তু একেবারে পুরো মানে করে দেওয়া রয়েছে কোন প্রিপোজিশনের কি উচ্চারণ হবে, কি মানে হবে, বাংলা উচ্চারণটা কিরকম হলে তোমরা কোন প্রিপোজিশন ব্যবহার করবে। এর থেকে সহজ আর কি পাবে? বাংলা মুখে যে উচ্চারণ করছো আমার বা তোমার, ঠিক আছে, অফ মি, অফ ইউ, এইরকম উচ্চারণের সঙ্গে প্রিপোজিশন যদি মাথায় রেখে দাও, তাহলে আর বাক্য লিখতে কোনো ভুল হবে না। হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই একটু চর্চাও দরকার। আচ্ছা, এরপরে আসছি সেই জায়গাটায়। সঙ্গে কি ব্যবহার হবে? উইথ, ব্যতীত, এক্সেপ্ট। দুটোর মধ্যে যখন কোনো কিছু তুলনা করা হবে, দুটোর মধ্যে যখন কোনো লড়াই বোঝানো হবে, দুটোর মধ্যে যখন কোনো ম্যাচ খেলা বোঝানো হবে, তখন হবে তোমার উইদিন। আর যদি অনেকের মধ্যে হয় তাহলে সেটা হবে অ্যামং। ঠিক আছে? আর আরেকটা কথা বলি, দুয়ের মধ্যে তুলনা বিটুইনও ব্যবহার করা হয় আর উইদিনও ব্যবহার করা হয়। আবার বেশির মধ্যে যখন তুলনা হবে তখন হবে অ্যামং। কোনো কিছুর থেকে, আউট অফ, ঠিক আছে, স্থানের বাইরে বা কোনো কিছুর বাইরে যদি হয় সেটা হচ্ছে তোমার আউটসাইড। আড়াআড়ি ভাবে যদি কোনো, ধরো রাস্তাটা আড়াআড়ি ভাবে পার হচ্ছে, অ্যাক্রস। ঠিক আছে? পরে মানে তো জানো আফটার, নিকটে, নিয়ার, এগুলো তো জানো সবকিছু মোটামুটি খানিকটা তোমরা, কিন্তু জানা সত্ত্বেও আমাদের সময় মতো সেগুলো মনে থাকে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় চাপ। নিকটে মানে নিয়ার, ভিতর দিয়ে যদি হয় তাহলে থ্রু। কোনটার ক্ষেত্রে, কোন উচ্চারণের ক্ষেত্রে কোন প্রিপোজিশন, সেটা এই পিডিএফটাতে সব থেকে ভালোভাবে দেওয়া আছে। অভিমুখে মানে টুয়ার্ডস, জন্য মানে ফর, তুলনায় মানে কি, বহুর মধ্যে যখন তুলনা করছে, একটু আগে বলেছি, সেখানে হবে এই অ্যামং। কোন নির্দিষ্ট সময় থেকে যদি কথাটা ব্যবহার করা হয়, ও এটা আমি এর আগের প্রিপোজিশনের ক্লাসে আমি ডিটেলে নিয়েছি উদাহরণ দিয়ে দিয়ে, তখন হবে সিন্স। আর যদি, আচ্ছা পরে আসছি, ফর্মটা কোথায় আর সিন্সটা কোথায় ব্যবহার হবে। কোথায় গেল? হ্যাঁ, কোনো কিছুর বাইরে মানে কোনো কিছু একটা ক্ষমতার নাগালের বাইরে, আমার আয়ত্তের বাইরে, তখন হবে বিয়ন্ড। ঠিক আছে? পাশে হবে বিসাইড আর পিছনে হবে বিহাইন্ড। এই প্রিপোজিশনগুলো তোমরা শিখলে। এইবার এই প্রিপোজিশনের না প্রচুর ব্যবহার আছে। এখন এই ব্যবহারগুলো প্রত্যেকটা যদি আমি পড়ে পড়ে বলতে যাই তাহলে এই ক্লাসটা 3-4 ঘন্টার ক্লাস হয়ে যাবে। এখন এইগুলোর পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই পিডিএফটা তোমরা বাড়িতে ভালো করে দেখলেই তোমরা, এত সহজে দেওয়া আছে, তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? তা তোমাদের যেটুকু বলবার ধরে দেওয়ার সেটা হচ্ছে যে আমরা একটা প্যাসেজ এবার পড়ে দেখব যে আমরা এতদিন পর্যন্ত যেগুলো পড়লাম সেগুলো আমরা কি পারছি, সেগুলো আমরা কি বুঝতে পারছি। দেখো পুরো পিডিএফটাতে সমস্ত কটা যে প্রিপোজিশন আছে সব কটার মানে উদাহরণ বাংলা শব্দ উচ্চারণ করে করে পর্যন্ত দেওয়া আছে। এই পিডিএফ গুলোকে তোমাদের জন্য অনেক বিভিন্ন রকম ভাবে জোগাড় করেছি। ঠিক আছে? আলাদা আলাদা ভাবে জুড়েছি, সেগুলো জুড়ে তোমাদের জন্য ব্যবস্থা করেছি। আচ্ছা, উদাহরণ না পেলে না, ভালো উদাহরণ না পেলে বুঝতে অসুবিধা হয়। তেমনি এ এবং অ্যান, এর উপরেও আমার আলাদা ক্লাস নেওয়া আছে। ঠিক আছে? আমরা যে ভাওয়েল গুলো পাই, এ, ই, আই, ও, ইউ, এই এ, ই, আই একটি বোঝাতে অনেক ক্ষেত্রে আমরা এ ব্যবহার করি এবং অ্যান ব্যবহার করি কোন একটি জিনিস বোঝাতে বা একটি কাউকে বোঝাতে। তখন খেয়াল রাখবে সেই উচ্চারণটা, যে শব্দটার আগে এ বসাচ্ছ তার আগে কোনো ভাওয়েল, তার শব্দটা শুরু ভাওয়েল দিয়ে হচ্ছে কেন। তাহলে ভাওয়েল মানে কি, এ, ই, আই, ও, ইউ, এ বাদে যে কটা পড়ে আছে সবই কনসোনেন্ট। আমি অক্ষরের ক্লাসে এগুলো তো শিখিয়েছি, অক্ষরের উচ্চারণ শিখিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও তোমরা। লার্ন ইংলিশ প্লেলিস্ট এই চ্যানেলে যাবে, গেলেই প্রচুর ক্লাস দেখতে পাবে ওতে। আচ্ছা, তাহলে কি ভাওয়েলের আগে বসবে অ্যান এবং কনসোনেন্টের আগে বসবে এ। এর মধ্যে একটা তফাৎ আছে, ভাওয়েলের উচ্চারণ যখন ভাওয়েলটারই মতো হবে তখন কিন্তু সেখানে এ বসবে। এরও বিভিন্ন রকমের উদাহরণ এটার মধ্যে ডিটেলে আমার দেওয়া আছে। ঠিক আছে? একদম দেখো
একদম ছোটরা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই ক্লাসটাকে কিন্তু যদি ফলো করো, তোমাদের ভিতরে এই যে মাঝখানে যে অংশটা তোমাদের কাজে লাগে, এর পরের অংশটা হচ্ছে দি। কোন একটি বস্তুকে, যে বাংলায় উচ্চারণ করে অমুকটি, বালকটি, গরুটি, স্কুলটি, কলেজটি, এই যে টিটাকে সে সঙ্গে সঙ্গে এই টি কথা আসার সঙ্গে সঙ্গে জেনে যাবে দি। টি কথাটা যেই মুখ দিয়ে অমুকটি হচ্ছে, পরীক্ষাটি, সাবজেক্টটি, লোকটি, তখনই কিন্তু দি এসে যায়। আর দি কিসে কিসে বসে তারও আবার ডিটেল আছে। কোন বড় স্থান, কোন বিখ্যাত স্থান, কোন বিখ্যাত কোন তোমার নদী, পাহাড়, এই সমস্ত ক্ষেত্রে তার আগে দি বসে। ঠিক আছে, তারও ডিটেল লিস্ট এর মধ্যে যতটা পারা গেছে দিয়ে দিয়েছি। যেমন এই বিভিন্ন নদীর নামের ক্ষেত্রে ধর্মগ্রন্থ, বাড়ি, পর্বতশ্রেণী, সাগর, মহাসাগর, এই সমস্ত নামের ক্ষেত্রে কিন্তু দি ব্যবহার করা হয়। যেমন দি গঙ্গা, দ্য রিভার গঙ্গা, ঠিক আছে, দি হিমালয়াস, দি রামায়ণা, দি বাইবেল, দি বে অফ বেঙ্গল, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর আমি আবার বলছি, প্রিপোজিশন এবং আর্টিকেলের এ অ্যান্ড দির ডিটেল ক্লাস আছে, সেই ক্লাসটা থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে এই অবধি আমি কেন করলাম? এই অবধি আমি এই জন্য করলাম যে আমরা তো এবার একটা মানে পড়ে দেখার চেষ্টা করব যে আমরা পারছি কিনা। তাহলে এই পারছি কিনাটা জানবার জন্য সব থেকে ভালো কোনো কিছু আমাদের ভাষা শিক্ষা, আমরা যারা বাঙালি, আমাদের ভাষা শিক্ষার ব্যাপারে সব থেকে প্রণম্য মানুষটিকে, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি প্যাসেজ দিয়েই কিন্তু আমরা দেখব যে আমরা কি আদৌ সেটা পড়তে এবং বুঝতে পারলাম। এই যে ফার্স্ট ইংলিশের 4 নম্বর ক্লাস মাত্র, এর মধ্যেই কি আমরা কতটা পারলাম দেখি। তাহলে যদি পড়তে শুরু করি তাহলেই পারবো। তাহলে কি আছে? ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার ইন উইন্টার। তাহলে কি পেলাম এখানে? আমি একটু কালিটা আলাদা করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, ওয়ান্স একদিন বা এক সময়, ঠিক আছে, বিদ্যাসাগর এটা তো একটা নাম, মানে সাবজেক্ট পেয়ে গেলাম। আচ্ছা, ওয়েন্ট, গো ওয়েন্ট গান, মানে তোমার এ হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। টু একটা প্রিপোজিশন, দেখতে পাচ্ছ এই অবধি কিন্তু বাক্য তৈরি করে ফেলেছো, এই অবধি বাক্য তৈরি করে ফেলেছো, বুঝতেও পারছো, আর কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। টু প্রিপোজিশন, সি আবার একটা ভার্ব, দেখতে পাচ্ছ, দেখা। হিজ মাদার তার মাকে, ইন উইন্টার আবার দেখো একটা প্রিপোজিশন, ঠিক আছে, ইন উইন্টার মানে হচ্ছে শীতকালে। তাহলে এক সময় বিদ্যাসাগর তার মাকে শীতকালে দেখতে গিয়েছিলেন। ওয়েন্ট, গিয়েছিলেন, এর আগের ক্লাসে এগুলো সমস্ত শিখেছো তোমরা। দেন তারপর, ঠিক আছে, হি দেখো আবার একটা প্রিপোজিশন আছে, হি নোটিসড, নোটিস, নোটিস মানে লক্ষ্য করা, নোটিসড, তাহলে কি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। গো থেকে কি হয় ওয়েন্ট, তাহলে এখানে নোটিস, নোটিসের পাস্ট টেন্স ব্যবহার হয়েছে নোটিসড, দেখেছিলেন। সামথিং কিছু, তিনি কিছু লক্ষ্য করেছিলেন বা নজর দেখেছিলেন। হিজ মাদার, আবার দেখো হিজ মাদার, এটা হয়ে গেল কিন্তু টোটালটা, তার মা। হিজ মাদার এটা হলে গোটাটা একটা সাবজেক্ট হলো, ঠিক আছে। তাহলে মাটা কে, মানে মাটা কার? বিদ্যাসাগরের মা। তাহলে বিদ্যাসাগরের মা এখানে হচ্ছে সাবজেক্ট এই বাক্যটা। তাহলে হ্যাড, অনলি অ্যান, এখানে হ্যাড অর্থে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স নয়। আমি তোমাদেরকে বলেছিলাম হ্যাড আর একটা বা হ্যাভ আর একটা অর্থে ব্যবহার হয়। হ্যাভ অর্থে হচ্ছে তোমার আছে বা থাকা, ঠিক আছে। আর হ্যাভের পাস্ট টেন্সটা হয়ে যাচ্ছে যখন, তখন হচ্ছে হ্যাড, মানে ছিল, মানে তার কাছে কিছু থাকা, সেই অর্থে হ্যাভ, তার পাস্ট টেন্স হ্যাড। তাহলে তার মার ছিল অনলি মানে কেবলমাত্র, অ্যান, এই দেখো একটু আগেই বললাম এ এবং অ্যান,
এই দেখো ওল্ড কথাটা রয়েছে, ও হচ্ছে ভাওয়েল, তাই একটি বোঝাতে এ ব্যবহার হলো না, ব্যবহার হলো অ্যান। তাহলে একটি মাত্র, অনলি অ্যান মানে একটি, কেবলমাত্র একটি ওল্ড কটন শাল, কটন শাল এটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি হলো যে একটা ওল্ড কটন শাল, এই টোটালটা হচ্ছে অবজেক্ট। কি ছিল না, ওল্ড কটন শাল ছিল, তার মায়ের ছিল, হিজ মাদার হ্যাড, তার মায়ের ছিল অনলি অ্যান ওল্ড কটন শাল, একটা পুরনো সুতির চাদর ছিল। দেন হি সেড টু হিমসেলফ, আবার দেখো একটা প্রিপোজিশন, দেন মানে তারপর। হি সেড তিনি বলেছিলেন, এই দেখো সে থেকে সেড, আবার পাস্ট ইনডিফিনাইট টেন্স। টু হিমসেলফ, দেখো বাক্যের ব্যালেন্স অংশটা, নিজেই নিজেকে, হিমসেলফ মানে কি নিজেই নিজেকে। এইগুলোর উপরেও আমার ক্লাস আছে, সেগুলো পারলে একটু দেখো। আমি পারলে আগামীতে তোমাদের যার যা অসুবিধা হবে সেগুলো নিয়ে আমি আবার আবার ক্লাস নেব, আর ইংরাজি গ্রামারের ক্লাস তো আমার থাকেই। তো নিজেকে বলেছিল কি, নিজেই নিজেকে বলেছিলেন তিনি। দেখো ইনভার্টেড কমার মধ্যে কি রয়েছে, মাই মাদার আমার মা, হ্যাজ অনলি। এবার দেখো, এবার উনি কিন্তু ইনভার্টেড কমার মানে কি ওই সময়ের কথাটা বলছেন। ঠিক আছে, এতক্ষণ তিনি বলছিলেন, ঘটনাটা ঘটছিল, অন্য কেউ সেটা তার তার ব্যাপারটা বর্ণনা করছিল, কিন্তু এখানে কি বিদ্যাসাগর নিজে যেন সেই সময় তখন বলছেন, এটা বর্তমানকালে। মাই মাদার হ্যাজ, দেখো আমার মায়ের আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তোমরা শিখেছো। আমার মায়ের আছে, কি বলবো, মাই মাদার হ্যাভ হবে না, কেন হবে না? আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হলো হ্যাজ। অনলি অ্যান কটন, ওল্ড কটন শাল, আমার মায়ের একমাত্র, কেবলমাত্র একটি পুরনো শাল আছে। আই উইল বাই এ গুড উলেন শাল ফর হার, আই উইল বাই, আমি শিখিয়েছিলাম আই উইল, এখানে তোমার শ্যালো বলতে পারো, উইল বললে কি হয় সেটাকে একটু জোর দিয়ে বলা হয়, যেমন আই এর সঙ্গে শ্যাল বসে, উই এর সঙ্গে শ্যাল বসে, কিন্তু সেটাকে যদি আই উইল বা উই উইল বলা হয় তাহলে সেই বাক্যটাকে তার একটা প্রতিজ্ঞা বোঝানো বা একটু জোর দিয়ে বলা বোঝানো বোঝে। হ্যাঁ ঠিক আছে, তোমরা এখানে আই অ্যাপোস্ট্রফি ডবল এল মানে এই যে আই এর পরে এইটা দিয়ে, এই চিহ্নটা দিয়ে দুটো এল বসানো, ঠিক আছে, দুটো এল বসালে কি হয়, এটা প্রকাশ করে আই শ্যাল। ঠিক আছে, আই শ্যালও বলতে পারো, আই উইলও বলতে পারো এক্ষেত্রে। দেখো এক্ষেত্রে তোমরা যেভাবে শিখেছো আই শ্যালই বলো। চলো, আই শ্যাল বাই মানে কি আমি কিনবো, কি টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স, আমি কিনবো এ গুড উডেন, এই সরি এ গুড উলেন শ্যাল ফর হার। দেখো এখানে গুড কথাটার আগে জি দিয়ে শুরু, জি তো ভাবেল না, এই আই ও ইউ এর মধ্যে পড়ে না, তাই এখানে এ বসলো, আর্টিকেল এ বসলো একটা বোঝাতে। ঠিক আছে, উলেন শাল ফর হার, তার জন্যে একটা উলেন শাল আমি কিনবো, ভবিষ্যৎকাল ওনার বক্তব্য ওখানে কমপ্লিট হলো, ইনভার্টেড কমা শেষ। সো হি বট, এবার আবার যে মানে ওনার কাহিনীটা যিনি লিখছেন তিনি আবার বর্ণনা করছেন, মানে আবার সেই অতীতকালে চলে গেল, কিরকম, হি বট, দেখো আবার পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাই তিনি কিনে এনেছিলেন, বাই বট বট, তিনটে রূপ, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, তাহলে এই তিনটে রূপের মধ্যে কি হচ্ছে, হি বট এ গুড উলেন শাল ফর হার, তার মায়ের মানে তার জন্য, মানে মায়ের জন্য কিনে এনেছিলেন একটা সুন্দর ভালো সুতির চাদর। হি গেভ ইট, দেখো তিনি দিয়েছিলেন, গিভ গেভ গিভেন, আবার পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে গেভটা বসলো, পাস্ট ফর্ম, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, সেটা বসলো। আই ওয়েন্ট, উই ওয়েন্ট, ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট, হি ওয়েন্ট, দে ওয়েন্ট, তোমরা নিশ্চয়ই পড়েছো পাস্ট ইনডিফিনাইট টেন্সের আগের যে ক্লাসে আমি তোমরা পড়িয়েছি তোমাদেরকে। তাহলে তার জন্য হি গেভ ইট টু হার, এটাকে তিনি দিয়েছিলেন। এখানে দেখো টু আবার প্রিপোজিশন বসলো, হার তাকে, অ্যান্ড সেড আমরা কনজাংশন পড়েছি,
ঠিক আছে? এবং বলেছিলেন, আবার তিনি বলছেন, মানে তিনি আবার বর্তমানকালে বলছেন, মাদার, মা, প্লিজ দয়া করে ইউজ দিস শাল, এই শালটা ব্যবহার করো। এটা তো সিম্পলি বুঝতে পারছো। ইয়ার কটন শাল ইজ নট ওয়ার্ম, তোমার যে কটন শালটা, ইজ নট বর্তমান কালে বসছে, শাল যেহেতু একটি তাই ইজন্ট মানে ইজ নট বসলো। শাল যদি দুটো হতো তাহলে আর নট হয়ে যেত, শাল যদি অনেকগুলো হতো তাহলে দ্য শালস, তখন একটা এস বসতো প্লুরালে, আর হয়ে যেত আর নট। বুঝতে পারছো জিনিসগুলো? তাহলে যেগুলো আমরা শিখেছি, দেখতে পাচ্ছি এই প্যাসেজের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে আমরা কতদূর পর্যন্ত আমরা শিখে গেছি। ইজ নট ওয়ার্ম অ্যান্ড ইট ইজ ওল্ড টু, এবং এটা পুরনো। ভগবতী দেবী মানে বিদ্যাসাগরের মায়ের নাম, স্মাইল্ড, হেসেছিলেন, স্মাইল, স্মাইল্ড, স্মাইল্ড, আবার সেই পাস্ট ইনডিফিনাইট টেন্স, হেসেছিলেন। অ্যান্ড টুক, এবং নিয়েছিলেন, টুক, টেক, টুক, টেকেন, এবং এখানে যদি আবার লিখতাম যে ভগবতী দেবী টুক, কিন্তু এখানে অ্যান্ড বসিয়ে কি করা হয়েছে, দুটো বাক্যকে জুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং নিয়েছিলেন দ্য নিউ শাল, মানে নতুন শালটি তার কাছ থেকে নিয়েছিলেন, ফ্রম হার, এই দেখো আবার একটা প্রিপোজিশন, ফ্রম মানে থেকে, এই যে ওপরে যে পিডিএফটাতে আমি ডিটেলে দিয়েছি, আর প্রিপোজিশনের ক্লাসে তোমরা অবশ্যই এটা দেখে নিও। ফ্রম হার সন, তার ছেলের কাছ থেকে, অ্যান্ড কেপ্ট, এবং রেখেছিলেন, আবার দেখো কিপ, কেপ্ট, কেপ্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ইট, এটাকে রেখেছিলেন, ইন হার বক্স, তার বাক্সের মধ্যে রেখেছিলেন। দেখো এটা কিন্তু অনেক বড় প্যাসেজ পড়তে যাই না, তো অনেকটা সময়ও লাগবে বটে, তাই না? আজকে আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে নিয়মে এই পর্যন্ত এগিয়ে আসলাম, তার সঙ্গে আজকে তোমাদের বললাম আর্টিকেল এবং প্রিপোজিশন সম্বন্ধে একটা ধারণা দিলাম, তার পিডিএফ দিয়ে দিচ্ছি। এবং শুধু তাই না, আর্টিকেল এবং প্রিপোজিশনের আমার আলাদা যে ডিটেল ক্লাস আছে সেইগুলো একটু দেখে নেওয়ার অনুরোধ করছি। সেগুলো জাস্ট তোমরা এটুকু বুঝতে পারছো, জাস্ট আর্টিকেল এবং প্রিপোজিশনটা যদি এর সঙ্গে একটু দেখে নাও, তোমরা কিন্তু আরো প্রচুর এগিয়ে গেলে। যে প্যাসেজ পড়তে এতদিন অসুবিধা হতো, যে প্যাসেজকে বুঝতে এতদিন অসুবিধা হতো, সেটা এই যে টেন্স, এই যে সাবজেক্ট, এই যে অবজেক্ট, বিভিন্ন প্রিপোজিশন, আর্টিকেলটা কোন জায়গায় বসবে, এগুলো বুঝতে পারতে না। আশা করি এইবার তোমরা সেটার দিকে অনেক দূরে গিয়ে গেলে, মাত্র কদিনে, মাত্র 4টে ক্লাসে। হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই আমি কিছু টাস্ক দিচ্ছি, সেই টাস্কগুলো কিন্তু বাড়িতে প্রত্যেকটা প্র্যাকটিসটা অবশ্যই করো। প্র্যাকটিস না করলে শুধুমাত্র এই ক্লাসটাকে ফলো করে তো কোনো লাভ হবে না, বাড়িতে তো সেটা প্র্যাকটিস করতে হবে। যেমন আবার মনে করে দিচ্ছি, বাড়িতে মানে নিজেদের ওয়ার্ডের স্টক এটা বাড়াতে হবে, পারলে ইংরাজি খবর এটা বেশি বেশি করে দেখতে হবে, তোমার ইউটিউবে হোক, টিভিতে হোক, ইংরাজি খবর যেটা আছে সেটা দেখতে হবে, ইংরাজি খবরের চ্যানেল। এবং তোমার এর সঙ্গে যেটা করতে হবে, যদি সম্ভব হয় ইংরাজি খবরের কাগজ একটু পড়তে চেষ্টা করতে হবে এবার থেকে। এগুলো কি করবে, তুমি অনেক কিছু বুঝতে পারবে না, অনেক কিছু পারবে না, প্রথম 2 দিন 3 দিন এইভাবে চলবে। 1 সপ্তাহ মধ্যে তুমি কিন্তু অনেকটা বুঝতে পারতে শুরু করবে, এবং ওটার ওপরেই তোমার ঝোঁক হয়ে যাবে, ঠিক আছে? আর তার সঙ্গে তোমরা যেটা করো বাড়িতে, সেটা হচ্ছে টেন্সটা, আমার টেন্সের ক্লাসগুলো এমনিতে এই ফার্স্ট ইংলিশে তোমাদের যেভাবে শেখালাম, এর বাদে প্রতিটা টেন্সের আলাদা আলাদা যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলোকে অবশ্যই এর মাঝখানে দেখে নাও। 1, 2 নম্বর ভার্বের লিস্টের যে ক্লাসটা আছে সেটা অবশ্যই দেখে নাও, এবং বাড়িতে নিজেদের যে গ্রামার বই আছে তাতে ভার্বের লিস্টটা প্রতিদিন একবার করে প্র্যাকটিস করো। টেন্স এবং ভার্ব দেখতেই পাচ্ছ, টেন্স এবং ভার্ব এবং আর্টিকেল প্রিপোজিশন কোথায় কোনটা বসছে, এগুলো যদি দেখে নিতে পারো, তাহলে কম্পিটিটিভ এক্সাম কি, নিজেদের যে কোনো ধরনের পরীক্ষায়, হায়ার সেকেন্ডারি হোক, মাধ্যমিক হোক, ক্লাস 9 হোক, নিচু ক্লাস হোক, উঁচু ক্লাস হোক, এর তো কোনো ক্লাস হয় না, বুঝতে পারার তো কোনো ক্লাস হয় না, শেখার তো কোনো ক্লাস হয় না, ঠিক আছে? তাহলে সেগুলো অনেক ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে এই ক্লাসে তোমাদের আর যে জিনিসগুলো দিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশনে, এই যে এ, এন এবং দি, এই 3টে জিনিস দিয়ে দিচ্ছি, এবং আর্টিকেল প্রিপোজিশনের এন্টায়ার যে পিডিএফ আমি ডিটেল ক্লাসটাতে নিয়েছিলাম, সেই ক্লাসের টোটাল পিডিএফটা এই ক্লাসের ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই পিডিএফটা তোমরা বাড়িতে ভালো করে ডাউনলোড করে নাও এবং সেটাকে নিয়ে ভালো করে প্র্যাকটিস করো।
ঠিক আছে? তাহলে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম। ইংরেজি ফার্স্ট ইংলিশ, দ্রুত ইংরেজি শেখবার জন্য যে আমার চ্যালেঞ্জ, তোমাদেরও বলেছিলাম তোমরাও সেই চ্যালেঞ্জটা নাও। সেই চ্যালেঞ্জে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলাম এবং এবার তো বলা যায় এবার পারবে, পড়তে পারবে, বুঝতে পারবে এবং একটু একটু লিখতেও পারবে। তাহলে ক্লাসটা কেমন লাগলো তোমাদের সবাই আমাকে জানিও। নতুন পুরনো সব ছাত্রছাত্রীকেই বলছি ক্লাসটাকে একটু শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, এরকম বহু মানুষ আছে, তাদের যদি একটু উপকার লাগে তাহলে আমার চেষ্টাটা সার্থক হবে। তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে এই পর্যন্ত। আর তোমরা সবাই জানো যে ইন্টারেস্টিং বিভিন্ন ধরনের সাবজেক্টের ক্লাস নিয়ে মাধ্যমিক, এইচএস নানান ধরনের ক্লাস এবং বিভিন্ন রকম পরীক্ষা এবং পড়ার বিভিন্ন স্ট্র্যাটেজি, তার প্রচুর ক্লাস আমার পিছনেও আছে। আগামীতেও সেই ক্লাসগুলো আরও ইন্টারেস্টিং বিভিন্ন রকম জিনিস নিয়ে আসতে চলেছি। তাহলে নজর রাখো সামনের ক্লাসে। সবাই ভালো থাকো, সবাই ভালো করে পড়াশোনা করো, অনেক বড় হোক।